আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করি আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। আজকে আমরা বাংলাদেশে ব্যবসা করার প্র্যাকটিক্যাল উদাহরণ অথবা প্র্যাকটিক্যাল প্রেক্ষাপট এগুলো নিয়ে আলোচনা করব। এটার সঙ্গে হয়তো বা রাজনীতি জড়িত হতে পারে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব জড়িত হতে পারে, কিছু করার নাই। কারণ আমি যা বলি জেনে শুনে বুঝে প্রমাণ সহ কথা বলি। আর সাধারণ মানুষ আমার কথা থেকে বাস্তব যে বিষয়গুলো সেগুলো শিখে, যেখানে মানুষ ইমোশনাল যে জগৎ আছে, হুজুকে লাফায় পড়ার রাজনীতি থেকে শুরু করে অনেক কিছু থেকে এখন দেখবেন নতুন জেনারেশন বের হয়ে গেছে। আমার কথা শুনতে শুনতে, আমার গাইডলাইন দেখতে দেখতে তাদের মস্তিষ্কের উন্নয়ন ঘটেছে। তো এটার জন্য ভালো লাগে যে না, আমাদের দেশকে পরিবর্তন করার জন্য অনেক কিছুর পরিবর্তন আনতে হবে এবং মিষ্টি কথা বলা, লোক দেখানো কথা বলা, সাধারণ মানুষকে চুষে খাওয়া, এগুলো অনেক কিছু আস্তে আস্তে মানুষ যত শিখবে তত তারা এগুলো থেকে দূরে থাকবে এবং এগুলো থেকে সজাগ দৃষ্টিতে থাকবে। এবং এগুলো থেকে যখন দূরে থাকবে তখন রাষ্ট্র স্বচ্ছ হওয়া শুরু করবে, আইন প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা সব সচেতন হওয়া শুরু করবে। তো আসেন আমরা নর্মালি একটা জিনিস দেখি যে সরকারি ক্ষমতা আসে সেই বলে এই সরকার ব্যবসা বান্ধব, এই সরকার ফরেন ইনভেস্টমেন্ট অর্থাৎ বাণিজ্য বান্ধব অথবা আপনার বিদেশি বিনিয়োগের জন্য বান্ধব। বাট ইফেক্ট কিন্তু তেমন দেখি না আমরা। ইভেন আমরা যদি দেখি বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি টাকা, ট্রিলিয়ন ডলার ইনকাম করতেছিল গার্মেন্টস সেক্টর থেকে, সেই গার্মেন্টস সেক্টরটাও বসে গেছে। গার্মেন্টসগুলো বেচে কিনে মালিকরা রাতের অন্ধকারে পলায় চলে যাচ্ছে। এরপরে গার্মেন্টসের ম্যানেজার জিএমরে ধরে ইচ্ছা মতো মারামারি করতেছে ওয়ার্কাররা। আবার যখন মারামারি করে ভাঙচুর করতেছে তখন আবার গার্মেন্টস মালিক সুযোগ পাচ্ছে যে আগুন লাগায় দিছে, আমার এত হাজার কোটি টাকার লস হয়েছে, ব্যাংকে মনে করেন দেনা আছে 32,000 কোটি, ওই কয়টা কাপড় পুরনো কার্টুন মার্টুন এইসব পুরায় একটু আগুন লাগায় ফায়ার সার্ভিসে কয়টা টাকা দিছে, সাংবাদিকরে কয়টা টাকা দিছে, আর থানার ওসিরে কয়টা টাকা দিছে, দিয়ে এরপরে কি হয়েছে আপনার রিপোর্ট অথবা প্রোফাইল তৈরি হয়ে গেছে যে এই কোম্পানির ও তার বলেন আমার 32,000 কোটি টাকা আমার নামে দুদকে মামলা করছে অথবা আমার দেনা আছে, ব্যাংকের লোন আছে। ও দেখায় আমার 35,000 কোটি টাকা, আরও 3,000 কোটি টাকা বেশি যে আমার শেষ হয়ে গেছে। আর একটু কান্দে পড়ার নাটক। আর জুন জুলাইতে এরকম আগুন টাগুন সারা দেশে একটু বেশি লাগে, সারা দেশে বেশি লাগে। যেমন বাংলাদেশ ব্যাংকের যখন হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে তখন এত বড় বাংলাদেশ ব্যাংকের যে কম্পিউটারে এই তথ্যগুলো থাকে সেই কম্পিউটারটাই খালি পুড়ে যায় আগুন লেগে। এখান থেকে বুঝতে হবে, বোঝার অনেক কিছু আছে। তো আমরা নর্মালি একটা জিনিস দেখি, আমরা সরকার ব্যবস্থার আসলে কোথায় আছি, কেন আমাদের দেশের সরকার, কোনো সরকারই সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে পারে না, এবং কি কারণে আমাদের মতো ছোট ছোট যারা ব্যবসায়ী, তারপরে যে নারী উদ্যোক্তা আছে, নারী উদ্যোক্তাদের কেন ডিসি অফিসে যে কাপড় চোপড় খুলে ডিসির সাথে ঘুমাইতে হয়। এরপর কোর্টের বারান্দা, দেশের আইন কানুন যেখানে রচিত হয়, মানুষের জীবনের মান এবং ন্যায় বিচার যেখানে রচিত হয়, সেখানে একটু চেহারা সুন্দর অথবা একটু চর্বি টর্বি ইন্ডিয়ান গরুর মতো থাকলেই, খালি পায়জামা খুললেই সিনিয়র অ্যাডভোকেটদের কাছে তাদের চেম্বারে যে, অথবা যদি দেশের মধ্যে ইনসিকিউর হয় তাহলে একটু কথার কথা ঢাকা শহরে ইনসিকিউর হলে আপনার একটু কক্সবাজার গেল, অথবা দেশের মধ্যে ইনসিকিউর হইলে, দেশের মধ্যে খুব নামি দামি ব্যক্তি হইলে তাহলে একটু মালয়েশিয়া, সিঙ্গাপুর গেল, থাইল্যান্ডে গেল, পাতায়া গেল, যে একটু সিনিয়র লয়ারের সাথে শুয়ে টুয়ে আসলো, কদিন পরে কিছু মামলা টামলা পাওয়া শুরু হয়ে গেল, তখন একটা উকিল উকিল ভাব হইলো। আর এতদিন ছিল প্র্যাকটিস করতো। হ্যাঁ, তারপরে ডাক্তার হইতে গেলেও কি হয়েছে, ওই সিনিয়র মানে পড়াশুনো করার অবস্থাতেই সিনিয়র ডাক্তারদের সাথে না শুইলে মনে করেন ওই সেমিস্টার মোটে পাসই মোটে হচ্ছে না। তো দেখেন কোনো জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, স্বাস্থ্য বলেন, তারপরে আপনার সেনাবাহিনী থেকে শুরু করে, কদিন আগেও দেখলেন ওই ব্রিগেডিয়ারের সাথে না শুইলে একটা নারী যে মেজর,
তারও চাকরি থাকতেছে না, এমন অবস্থা। তো রাষ্ট্র এই জায়গা চলে গেছে, রাষ্ট্র ব্যবস্থা এই জায়গা চলে গেছে, কিছু করার নেই। কারণ আপনি আমি তো জানোয়ার, আপনি আমি তো আটকানো সিনিয়রদের কাছে, কারণ সিনিয়ররা এগুলোই করতেছে। আগামী 100 বছরে জন্মাবে না এরকম একজন চরিত্রহীন রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই অসংখ্য এরকম দালাল চক্র, তারপরে নারী চক্র, এগুলো আপনার বাংলাদেশে এমনভাবে ছড়াইছে যে আসলে নারী, মদ, জুয়া, ঘুষ এগুলো ছাড়া না পাওয়া যায় কোনো টেন্ডার, না পাওয়া যায় কোনো কাজ, না পাওয়া যায় কোনো ব্যাংক লোন। তো ব্যবসায়ীরা এটা করবে কি? আর এগুলো যখন সাপ্লাই দিতে দিতে নিজেও যখন এগুলোর সাথে যুক্ত হয়ে যায়, তখন তার পরিবার সন্তান সব শেষ। এটি হচ্ছে ব্যবসা বান্ধব পরিবেশ বাংলাদেশে। গত 20-25 বছর তো এইটাই চলতেছে, খালি এক সরকার না, চলতেছে এগুলো। তো একটা সরকার ব্যবস্থা, একজন সরকার কিভাবে খাওয়ার জন্য পাগল হয়ে যায়, সিম্পল একটা উদাহরণ আপনাদের আমি দেখাই দিই, খুব মন দিয়ে দেখেন। এখানে যে তথ্যটা আছে এই তথ্যটা গুগল থেকে নেওয়া। বাংলাদেশের কনজামশন রাফলি ফুয়েল, মানে প্রতিদিন বাংলাদেশে কতটুকুন গ্যাস অথবা তেল লাগে, অর্থাৎ জ্বালানি লাগে। এলপিজি লাগে এত লিটার, সিএনজি লাগে এত লিটার, তারপরে ডিজেল লাগে, পেট্রোলিয়াম লাগে, পেট্রোল লাগে এত লিটার অথবা এত লিটার, ডিজেল লাগে এত লিটার, অকটেন লাগে এত লিটার, পেট্রোল লাগে এত লিটার। টোটাল ডেইলি বাংলাদেশের দরকার 228,80,34,516 লিটার আনুমানিক। এখান থেকে 10,000 লিটার বেশি কম হইতে পারে, অথবা 1 লাখ লিটার কম বেশি হইতে পারে, বাট 228 কোটি লিটার, বুঝতে পারতেছেন বাংলাদেশ চলতে। এরপরে আসেন আমাদের টোটাল এই যে KGDCL আর JGTDSL, এই দুইটার মাধ্যমে তাদের অনুযায়ী আপনার 1,50,000 মিটার বসানো হয়েছে গ্যাসের। আর সরকার বলছে 4,20,000 অলরেডি দেখা হচ্ছে, আপনার সেট আপ হয়ে গেছে, রানিংয়ে আছে। তো তাহলে আপনার এরপরে আবার বিপিডিবি, তারপরে বিআরইবি, তারপরে বিপিডিসি, ডেসকো, WZPDCL, নেসকো, এই কটায় এতগুলো ইলেকট্রিক মিটার বসানো হয়েছে। দ্যাট মিন্স 54,40,000 মিটার রানিংয়ে আছে, প্রিপেইড মিটার। তাহলে গ্যাস আর ইলেকট্রিক মিটার মিলে 58,60,000 মিটার আপনার কি রানিংয়ে আছে, অর্থাৎ নতুন করে বসায় অথবা পুরনোটাকে রিপ্লেস করে বসায় এতগুলো মিটার চালু আছে। তো 58,60,000 মিটার, এগুলো ডিজিটাল মিটার। এটা সার্ভারের সাথে সম্পৃক্ত। এর অর্থ কি, এগুলোর মধ্যে কোথায় কি সব কিছু যেমন সার্ভার নেয়, আবার সার্ভারও এখানে আপনার ডাটা ট্রান্সফার করতে পারে। অর্থাৎ একটা মিটারে আপনার শো করতেছে যে 100 টাকার আমি গ্যাস ব্যবহার করেছি অথবা 100 ইউনিট ব্যবহার করেছি, এইটা যেমন সার্ভারে চলে যাবে, সার্ভারে যে মনে করেন 111 লিটার ইউজ করেছি, এটা সার্ভারে যাবে। এরপর সার্ভার থেকে আবার আপনার প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং অথবা বিলিং সেকশনের কম্পিউটারে চলে যাবে, যে সেখানে বিল হবে এবং আমি তখন জানতে পারবো আমি 111 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছি। বাট সবথেকে সত্যি কথা হলো, এই সার্ভার থেকে, এখান থেকে ডাটা যেমন সার্ভার নেয়, সার্ভারও চাইলে একে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ আমি যদি একজন খারাপ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অথবা আইটি অফিসার হই, আমি চাইলে এই মিটারটাকে 110 ইউনিটের জায়গায় 215 ইউনিটে আপডেট করে ফেলতে পারবো। আর এইটা হচ্ছে ডিজিটাল চুরি, আর এটি সাধারণ মানুষ জানে না। ডিজিটাল যে কোনো ডিভাইস, এক ডিভাইস আর এক ডিভাইসের সাথে সিনক্রোনাইজ করে নেওয়া যায়, কন্ট্রোল করা যায়, সব করা যায়। তো ডিজিটাল গ্যাস এবং ইলেকট্রিক মিটারগুলোকে এভাবে ইউনিট চুরি করা যায় অথবা এরকম অতিরিক্ত ইউনিট দেখানো যায়। তাহলে 111 মাইনাস
215 মাইনাস আগে অরিজিনাল আমার ব্যবহার হয়েছিল 111, আর এখন সার্ভারে কোনো একজন খারাপ মানুষ বসে সেটাকে বানায় দিল 215। আমি বাসায় এসে বউকে গালিগালাজ করলাম যে লাট সাহেবের বাচ্চার মতো খালি লাইট ফ্যান জ্বালায় রাখো আর গ্যাস জ্বালায় রাখো, এত টাকা বিল আসে কেমনে? বউ বললো না, জিনিসপত্রের দাম বাড়ছে এই জন্য ইউনিট কাটতেছে, আমি তো আগের থেকে আরও কম গ্যাস চালাই। বেসিক্যালি এই যে 100 ইউনিট অথবা 102 ইউনিট সার্ভার চুরি করে ফেলে প্রসেসিংয়ে দিয়ে দিল, দিয়ে বিলটিল যে কালেকশন হয়ে যাবে তখন এটাকে আবার নামায় আবার ক্লোজ করে দেওয়া যায়। তো চুরির অনেক রাস্তা আছে। এরপর আপনার এই যে 228 কোটি 80,34,516 লিটার, তো এইটাকে সব শূন্য যদি করি, 0 করে ফেলি, তাহলে 228 কোটি লিটার ফুয়েল, ডিজেল, তার মধ্যে আছে পেট্রোল, অকটেন, ডিজেল, সিএনজি, এলপিজি, তারপরে হচ্ছে এই সব কিছু, এই সব কয়টা মিলে হচ্ছে 228 কোটি লিটার আমার প্রতিদিন, প্রতি মাস না, প্রতি সপ্তাহ না, এত লিটার ফুয়েল প্রতিদিন বাংলাদেশে লাগে রাব ব্যবহার করার জন্য। তা আমি যদি গ্যাস অথবা সিএনজি অথবা পেট্রোল থেকে শুরু করে যে কোনো আইটেমের দাম অথবা প্রতিটা আইটেমের দাম, মনে করেন আমি সরকার প্রধান হইলাম অথবা আমি জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী হইলাম, হয়ে এরপরে প্রতিটা আইটেমে আমি এখানে কিছু না কি করব, মাত্র 1 টাকা করে মাত্র বাড়ায় দিব, ওই টাকাটাই আমি খাচ্ছি। অথবা বাড়াইছি 5 টাকা, তার মধ্যে ব্যবসায়ীরা পাবে 1 টাকা, জ্বালানি প্রতিমন্ত্রী 1 টাকা, মিডিয়া সাংবাদিক 1 টাকা, পুলিশ প্রশাসন 1 টাকা অথবা আর্মি সেনাবাহিনী 1 টাকা, আর আমি 1 টাকা। তো 228 কোটি টাকা প্রতিদিন আমার পকেটে যাচ্ছে। আর এই মিটারের থেকে যদি প্রতিদিন 10 টাকা করে চুরি করি, তা প্রতিদিন আমার পকেটে যাচ্ছে 5,86,00,000 টাকা যাচ্ছে। তাহলে বুঝেন, একজন রাষ্ট্রের যে দলেরই হোক না কেন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী সব থেকে কেন প্রধানমন্ত্রীর বেস্ট ফ্রেন্ড হয়? যে সরকারি আসুক না কেন বেস্ট ফ্রেন্ড হয়? সাধারণ মানুষ দেখে মাত্র 1 টাকা বাড়তেছে, মন্ত্রীতে ঘোষণা দেয় দিন যত যাচ্ছে সব কিছু তো দাম বাড়তেছে, তো জ্বালানির দাম বাড়বে না, মাত্র 1 টাকা অথবা মাত্র 5 টাকা বাড়ানো হয়েছে লিটার প্রতি। বেসিক্যালি মাত্র 5 টাকার জন্য 228 কোটি টাকা প্রতিদিন তার কামাই হচ্ছে। 5টা ডিপার্টমেন্টের কামাই হচ্ছে, প্রশাসনের 1 টাকা করে, সাংবাদিক 1 টাকা করে, কেউ 1 টাকা পায় কিনা সন্দেহ আছে, সাংবাদিক 20 পয়সা পায়, তারপরে প্রতিমন্ত্রী 8 আনা করে, মন্ত্রী 1 টাকা করে, প্রধানমন্ত্রী 1.5 টাকা করে পাইলে প্রতিদিন দেখেন 228 কোটি টাকা করে যদি জনপ্রতি যদি কথার কথা পায়, তা 35 দিন, 1 বছরে তার কত কামাই, 5 বছরে তার কত কামাই। এবার 365 গুণ 5, এই 228 কোটি, অর্থাৎ আপনি দেখেন খালি ফুয়েল থেকে দেখেন 250 কোটি টাকা রাউন্ড ফিগার, 220 কোটি টাকায় রাউন্ড ফিগার ধরি, আচ্ছা 200 কোটি ধরি, 200 কোটি গুণ 365 দিন গুণ 5 বছর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,65,000 কোটি টাকা খালি 1 টাকা করে যদি কেউ খায়, তাহলে এত টাকার মালিক সে 5 বছর হয়ে যাবে এক সরকার আমলে রাজনীতি করে। তাহলে তার ওই বিভিন্ন বড় বড় নেতার আদর্শ, তারপরে দেশকে ভালোবাসি, সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, গরিব মানুষের জন্য রাজনীতি করি, এরকম ডায়লগ মারতে কি তার মুখে ব্যথা করা কথা? বরঞ্চ তার মুখ তখন তোতা পাখি হয়ে যাবে, তোতা পাখির মতো খালি মিষ্টি মিষ্টি নীতি, আদর্শ, ধর্মের কথা বলতে থাকবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন একটা রাষ্ট্রের জ্বালানি খাতে কি পরিমাণ কামাই করা যায়। এখন বেসিক্যালি এই যে কামাইটা করে নিল, আরও যে মিষ্টি মিষ্টি কথা বলল, তারপরে রাষ্ট্রের নেতাদের নাম ভাঙায়, তারপরে নেতাদের জীবন কাহিনী রচনা করে তারপরে আপনার বিশাল মহামানবের মতো
আপনার তারপরে দলের আদর্শ উপস্থাপন করে বিশাল ব্যক্তিতে পরিণত হলো। বেসিক্যালি এদের আভ্যন্তরীণ রূপটা কেমন? যেমন আমি এক ভদ্র মহিলাকে দেখলাম, আমি শুধু জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, তাকে বাস্তবে জীবনে কখনো দেখিনি অথবা তার সাথে আমার ব্যবসায়িক লেনদেন অথবা কোনো শত্রুতা কিছুই নাই, বাট প্র্যাকটিক্যাল জিনিসটা শেখানোর জন্য এটা আমি করতে বাধ্য হচ্ছি। দেখেন, এক ভদ্র মহিলাকে পেলাম, সবাইকেই তো দেখি, তো ওনার চেঞ্জটা যেহেতু অনেক বেশি, তাকে দেখলাম। ভদ্রমহিলার নাম হেলেনা জাহাঙ্গীর। ওনার বর্তমানে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে টিকটক। কন্ট্যাক্ট অ্যাড্রেস কি, উনি একজন টিকটক, এখানে তার কোনো মোবাইল নাম্বার অথবা কোনো তার সেক্রেটারি, পিওন অথবা অফিসের কারো অ্যাডমিন অথবা কাস্টমার সার্ভিস কারো ফোন নাম্বার না দিয়ে কন্ট্যাক্ট ইনফরমেশন তার হচ্ছে টিকটক। সে টিকটক বাণিজ্য করে বেড়াচ্ছে এখন, নাচানাচি, রং ঢং, ফ্যাশন শো সব কিছু করে বেড়াচ্ছে। তো ইনি ছিলেন কি মানুষ সেটা একটু দেখেন। ওনার ফ্যান ফলোয়ার 280K। হ্যাঁ, তো দেখেন উনি প্রেসিডেন্ট আইপিটিভির ওনার, এরপর ডেপুটি গভর্নর, রোটারি ইন্টারন্যাশনাল, তারপরে অ্যাডভাইজার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ডিরেক্টর, কমনওয়েলথ, তারপরে ভাইস প্রেসিডেন্ট ঢাকা রাইফেলস ক্লাব, ফাউন্ডার অ্যান্ড চেয়ারপারসন জয়যাত্রা টেলিভিশন, তারপরে প্রেসিডেন্ট আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশন, তারপরে চেয়ারম্যান অফ জয়যাত্রা গ্রুপ, তারপরে মেম্বার অফ কুমিল্লা ক্লাব, মেম্বার অফ ঢাকা বোট ক্লাব, ক্লাব কোনোটা বাকি নেই, তারপরে ঢাকা গুলশান ক্লাবের মেম্বার, তারপরে নর্থ ক্লাবের মেম্বার, গুলশান সোসাইটির মেম্বার, গুলশান জগার্স সোসাইটির মেম্বার, বনানী সোসাইটির মেম্বার, তারপরে ঢাকা ফিল্ম ক্লাবের মেম্বার, ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশনে কাজ করে উনি আবার। তারপরে ওনার হচ্ছে লাইফ টাইম মেম্বার চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব, তারপরে জিবি মেম্বার ফাউন্ডেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স, এফবিসিসিআর প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্ট ছিল বোধহয়, তারপরে মেম্বার গুলশান লেডিস ক্লাব, মেম্বার উত্তরা লেডিস ক্লাব, মেম্বার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, গুলশান জগার্স সোসাইটি, লেক পার্ক ফেয়ার মেম্বার, তারপরে বনানী সোসাইটি অফিস মেম্বার, গুলশান সোসাইটি লেক পার্কের মেম্বার, তারপরে মেম্বার অফ হেলথ ক্লাব, তারপরে নিকেতন সোসাইটি JIMC গুলশান একের মেম্বার, তারপরে গুলশান সোসাইটি মসজিদের মেম্বার, তারপরে ফরমার ডিরেক্টর CIS BCCI, তারপরে ফরমার চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি ওমেন্স অ্যাফেয়ার্স BGMEA, তারপরে ফরমার এক্সিকিউটিভ কমিটি মেম্বার ঢাকা সানরাইজ অ্যাট ইনার হুইল ক্লাব, ফর্মাল মেম্বার অফ গুলশান সোসাইটি জামে মসজিদ। আর বর্তমানে ওনার শুধুমাত্র ডেজিগনেশন ডিরেক্টর অফ FBCCI ফাউন্ডার চেয়ারপারসন জয়যাত্রা টেলিভিশন অ্যান্ড জয়যাত্রা ফাউন্ডেশন। তো এরকম একটা বিশাল মাপের মানুষের বর্তমান কন্ট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে তার টিকটক। হ্যাঁ, তো এরপর অবশেষে রাজনৈতিকভাবে অনেক অ্যাক্টিভ ছিল, বিভিন্ন ভিআইপিদের সাথে চলতো এবং যেখানে যত ক্লাব আছে ক্লাবে যে নেটওয়ার্ক তৈরি করতো, এর ভিতরে বাইরে আরও কি জানি সেগুলো আর বললাম না। তো যেহেতু পেপার পত্রিকা সংবাদপত্র সব কিছু ওনাকে বলে দিছে, এখন সারা জাতির কাছে ওনাকে চিনাই দিছে, সো আমি আর নতুন করে কিছু চেনাইতে গেলাম না, কারণ আমি চেনাইতে গেলে সাংবাদিকরা আমারে বাপ ডাকা শুরু করবে যে আব্বা আপনি এত তথ্য এক একজন মানুষ সম্পর্কে জানেন কেমনে। তো এখানে আমরা খুব মজার একটা জিনিস দেখি, দেখেন অগাস্ট 29, আচ্ছা সরি, এই যে এইটা জুলাইয়ের 21, 2025, একটু বেশি কাঁপছে বুকটা। এরপর উনি এই সুন্দর একটা কবিতা লিখেছে, যেহেতু উনি মিডিয়া পারসন, রোমান্টিক পারসন, তো বাচ্চাদের নিয়ে সুন্দর একটা কবিতা লিখেছে। বাট আমরা যখন তার টিকটক থেকে শুরু করে সব জায়গায় দেখলাম, টিকটকে এই যেদিন আপনার মানুষ এরপরে দেখেন একটা ঘুষি মারার একটা ছবি দিয়ে হাত জোড় করে কী যেন লিখছে, মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরা শিখবে। আচ্ছা, সুন্দর একটা লেখা লিখেছেন 22শে জুলাই, ওকে, 2025 সাল,
সালটা লক্ষ্য করে দেখেন, 22শে জুলাই 2025 সাল। এরপর ওনার যত নারী কর্মী আছে, নারী কর্মীগুলো তো নিয়ে আর কথা বলবো না, ওটা বলতে রুচিতে লাগে না। বনানী টার্কিশ ক্লাব রেস্টুরেন্ট ইন্টারন্যাশনালে উনি বিভিন্ন মিটিং টিটিং করে বেড়াচ্ছে 24 তারিখে। আচ্ছা, এরপর জুলাইয়ের 25 তারিখে একটু ফ্যাশন শো করতেছেন। তারপরে 2026 সালে বোনদের নিয়ে একটু আনন্দ ফুর্তি সাজাগোজা রয়্যাল একটা ক্লাস। এরপরে উনি জুলাইয়ের 27 তারিখে ফাউন্ডেশনের উদ্যোগে হাইকোর্টের মাজারে এতিমদের সাথে খাওয়া দাওয়া করছে, কারণ কয়দিন আগে জেলখানা থেকে বেরিয়েছে তো ওই জায়গায় একটু পরিবেশ মেনটেন করার দরকার আছে। এই জন্য ওনার বাড়ি টাড়ি সেই উত্তরা কুমিল্লা এগুলো ছাড়ায় উনি হাইকোর্টের সামনেই মাজারে কিছু খানা দিচ্ছে, আর সেই জন্য কিছু উকিল টুকিলের বোধহয় খাওয়াই দিবে। যাই হোক, এরপরে আবার 29 তারিখে, তারপরে হচ্ছে 29শে জুলাই আবার হ্যাপি বার্থডে ইলিয়াস সোহাগ, হ্যাপি বার্থডে। তো এখানে তার জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা দিচ্ছেন। তো এরপরে আবার উনি মে মাসের 19 তারিখে গান গাচ্ছেন। তো এই যে কর্মগুলো দেখেন, ইভেন উনি যেটা করছেন শিশু ধর্ষণ ও হত্যাকারীদের নিয়ে 2015-তে মুক্তি পাওয়া একটা অস্ট্রেলিয়ান শর্ট ফিল্ম আছে, এবং শর্ট ফিল্ম উনি এর মধ্যে লাগায় ফেলছে। একটা বাচ্চা মারা গেছে, সেখানে অনেক কিছু উনি ফিল্ম দিয়ে বোঝানোর চেষ্টা করছে। সো আসেন, আমরা যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম, এই ঘটনাটা অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে ইএফ এয়ারক্রাফট মাইলস্টোন স্কুলে ক্র্যাশ করছিল, অর্থাৎ একটা যুদ্ধ বিমান ট্রেনিং করতে যে ক্র্যাশ করছিল মাইলস্টোন স্কুলে। সেই ডেটটা ছিল 7/21/25, অর্থাৎ 21শে জুলাই। 21শে জুলাই 2005-এ এতগুলো বাচ্চা মারা গেল, এত মর্মান্তিক ঘটনা ঘটল। সেখানে ওই সময়টাতে উনি ওই বাচ্চাদের পাশে না দাঁড়ায়, সেখানে পরিশ্রম না করে উনি সেই 21শে জুলাইয়ের খালি একটা বুক ফাটা কান্না দিল, আর খুব ইন্টেলেকচুয়াল একটা ছবি দিল। এরপরে থেকে উনি বিয়ে, জন্মদিন অনেক কিছু করে বেড়াচ্ছে। এখন এই মানুষটার পরিচয় কি? সে জয়যাত্রা ফাউন্ডেশন, অর্থাৎ ফাউন্ডেশনের সে মেম্বার, অর্থাৎ সে ওই যে দান করা সৎকার টাকা বিভিন্ন ক্লাবে যুক্ত হয়ে সেই ক্লাবের থেকে ডোনেশন নেয়, জয়যাত্রা ফাউন্ডেশন চালায়। কিন্তু সেই ফাউন্ডেশন মানুষের বিপদে, বাচ্চাদের বিপদে পর্যন্ত পাশে থাকে না। আবার নামটা হচ্ছে সিস্টার হেলেনা, অর্থাৎ আপনার প্রায় মাদার তেরেসার কাছাকাছি। মাদার তেরেসার একটা বিকল্প একটা রূপ সিস্টার হেলেনা। তো এরপরে আবার সে রাজনীতিতে নাকি দাঁড়াতে চাইছিল, তারপরে নাকি সে রাজনৈতিকভাবে অথবা সিটি কর্পোরেশন থেকে শুরু করে, নির্বাচন থেকে শুরু করে অনেক জায়গাতে সে পদার্পণ করতে চেয়েছিল। তাহলে আশা করি এই জায়গাগুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে একজন মানুষ কতটা নির্লজ্জ এবং বাজে এবং ধান্দাবাজ না হলে এতগুলো অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে তারপরে সেখান থেকে ডোনেশন নিয়ে নিজে এরকম লাক্সারি ফ্যাশনেবল লাইফ লিড করে, আর মানুষকে দেখায়, ভাব মারে, আর টাকা খরচ করে ক্ষমতায় আসে, আর টাকা কামাই করার যত ধান্দা আছে সব ধান্দায় ঘুরে বেড়ায়। আর এইসব মহিলার এইসব ফ্যাশন দেখে আমাদের মতো যারা ভ্যানের পরে মাল বিক্রি করি, আমাদের বউরা ঘরে থাকতে চায় না যে কী যেন একটা পাপ খয়রাতির বাচ্চা বিয়ে করছি। বেসিক্যালি আমাদের ওয়াইফরা, মারা, বোনরা বুঝতে পারে না, অথবা মেয়েরা বুঝতে পারে না যে এই যে জীবনটা, এই জীবনটা দেখতে লাক্সারি, দেখতে আভিজাত্য, বাট এটা কোনো জীবন না। এটা কোনো জীবন না, এটা শিয়াল কুকুরের থেকে, অমানুষের থেকে বাজে জীবন। তাহলে আশা করি
আপনারা এরকম একজন রাজনীতিবিদ, সমাজ হিতৈষী, তারপরে আপনার কি বলে, আপনার মানবতার কল্যাণে কাজ করা, মাদার তেরেসার মতো, সিস্টার তেরেসা, অমুক তেরেসা, তমুক তেরেসা, এইসব জন্মানো পাবলিকরাই দেশটাকে লুটে পুটে খায়। শুধু তাদের প্রয়োজন হয় ক্ষমতার। আর এই ক্ষমতাগুলো যখন রাজনীতিকে কেন্দ্র করে, জিয়াউর রহমানের আদর্শ, মুজিবুর রহমানের আদর্শ, তারপরে আপনার এরশাদের আদর্শ, এইসব আদর্শ বেচা ঘুঘু হয়ে কোনো মতে খালি একটা পজিশন নিতে পারলেই আপনার পার ডেতে ইনকাম আছে, প্রতিদিন ইনকাম আছে, কত টাকা দেখাইছি, এভরিডে প্রতিদিন ইনকাম আছে। যদি জায়গা মতো বসতে পারেন তাহলে মনে করেন পার ডে 228 কোটি টাকা আপনার ইনকাম আছে, 1 টাকা করে যদি ভাগা খান মাত্র। এখন এই 1 টাকা ভাগার জন্য মানুষকে মিসগাইড করারও অনেক রাস্তা আছে। যেমন আওয়ামী লীগ সরকার লাস্টে যখন আপনার তেল গ্যাসের দাম বাড়ালো, তখনই দেখা গেল একটা হোটেলে আপনার বিশাল আগুন লাগলো, কাচ্চি ভাই হোটেল। মানুষ ওইটা নিয়ে ব্যস্ত, এপাশে তেল গ্যাসের দাম 8 টাকা 10 টাকা করে বেড়ে গেল। তা আমি 1 টাকায় বলতেছি 228 কোটি টাকা, যদি 8 টাকা যদি বাড়ায় ফেলি তাহলে 228 গুণ 8, তাহলে পার ডে কত কোটি টাকা আমি জ্বালানি থেকে খেয়ে ফেলতেছি, বুঝতে পারতেছেন? শুধুমাত্র মানুষ যেন এটা নিয়ে আন্দোলন না করে, এই জন্য দরকার ছিল একটা আপনার গণজাগরণ মঞ্চের মতো একটা মানুষকে বিভ্রান্ত করা অথবা অন্যদিকে মানসিকভাবে ডাইভার্ট করে দেওয়ার একটা পলিসি। তো সেখানে কি হয়েছে, আপনার একটা আগুন লেগে গেল, এতগুলো মানুষ মারা গেল। কে আগুন লাগাইছে, কিভাবে লাগাইছে সেই জানে, একমাত্র আল্লাহই জানে। বাট জনগণ ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেলো, এপাশে তেল গ্যাসের দাম বেড়ে গেল, সবাই ওই কারেন্ট নাই, প্রিপেইড মিটার, তো টাকা তো ভরতেই হবে। এরপর মাঝে মধ্যে দেখবেন আপনি ব্যবহার সারা মাস বাসায় নেই, অথবা 1 দিন 2 দিন ছিলেন, এরপরে বাসা থেকে চলে গেছেন, মাস শেষে এসে দেখলেন যে আপনার বিল আসছে, টাকা ভরতে গেলে কি হচ্ছে 5,000। কেন? আপনার বোধহয় পুরানো বোধহয় বাকি ছিল। আরে ভাই, আমার তো প্রিপেইড মিটার, আমার যদি এখন যদি টাকা যদি আমি, আপনি যখনই আপনি ডেস্ক অফিস টফিস কোথাও যাবেন, ওখানে ইঞ্জিনিয়াররা বলবে আমি বুয়েটাতে পড়াশুনো করে আসছি, আমাকে বুঝায়েন না। তাদের সাথে তর্ক আপনি পারবেন না, কারণ তারা আগানে বাগানে কথা বলবে এবং কিছুক্ষণ পরে কাজের ব্যস্ততা দেখায় টেবিলের থেকে চলে যাবে। বেসিক্যালি তারা আপনাকে যেটা বুঝাবে সেটা আপনার পুরনো কোনো বাকি ছিল, সেটার জন্য আপনাকে অ্যাডজাস্ট করা হয়েছে। আরে ভাই, আমার তো প্রিপেইড মিটার, টাকা না থাকলে তো পুরো মাস, গত মাসেরই আমার কোনো কারেন্ট থাকার কথা না। আমি টাকা দিছি বলে, ব্যালেন্স ছিল বলে গত মাস পর্যন্ত চলছে। এখন এই মাসে 5 দিন ব্যবহার করলাম, বিল আসলো 5,000, অথবা টাকা বললাম 5,000, তার মধ্যে জায়গায় বসে 4,000 খেয়ে ফেলছে। পুরনো বকেয়া কি আমার মিটারে অথবা হিস্ট্রিতে বলতেছে না যে আমার 1 টাকাও বাকি আছে? আমার বাকি থাকলে কি আমার প্রিপেইড মিটার চলবে? তো সাধারণ মানুষকে ইচ্ছা মতো বুঝায় এই কোম্পানিগুলা এবং সরকার অথবা এই মন্ত্রণালয়, এরা এগুলো ভাগযোগ করে খেয়ে ফেলে। আশা করি তাহলে বুঝতে পারছেন যে মানুষ কেন মুজিবুর রহমানের জন্য জান দিতে প্রস্তুত, জিয়াউর রহমানের জন্য জান দিতে প্রস্তুত, এরশাদের জন্য জান দিতে প্রস্তুত, অথবা আল্লাহর রাস্তায় রাষ্ট্রকে পরিচালনা করার জন্য প্রস্তুত। শুধুমাত্র কোন জায়গাটাকে আপনাকে অ্যাটাক করলে আপনি মানসিকভাবে দুর্বল হবেন, অর্থাৎ কাকে আপনি গুরু মানেন, কাকে আপনি মান্য করেন, সেই মানুষটাকে সর্বোচ্চ কত সংখ্যক মানুষ মান্য করে, সেই পয়েন্টটাকে খুঁজে সেই জায়গাটাতে একটু ইমোশনাল মেডিসিন ছাড়াই হচ্ছে রাজনৈতিক বক্তৃতা আর বয়ান। কিন্তু দিন শেষে একটা জিনিসই টার্গেট, যে আমি যদি ক্ষমতায় যাইতে পারি আর পজিশনটা যদি খাওয়ার জায়গায় যদি বসতে পারি, তাহলে ভাই একদিনে 228 কোটি টাকা কামাই আছে। তা আমি 5 দিনও যদি চাকরি করি, কোয়েটারে সব বউ বাচ্চা নিয়ে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা বিভিন্ন জায়গায় চলে যাব, আর আমার কেউ ধরতে পারবে না। বুঝতে পারছেন? আর আপনি এইটুকুন খাইতে যে সারা বাংলাদেশের কত ব্যবসায়ীদের কারণ একটা ব্যবসায়ী 40,000 টাকা কারেন্টের বিল আসলে সেখানে যদি আপনি চুরি করে যেটা 43,000 বসায় দেন, 3,000 খেয়ে ফেলেন, ওটা মালিক তো আর সেকেন্ডে মিটারের সামনে দাঁড়ায় থাকে না, থাকে তো। কত লক্ষ ফ্যাক্টরি কারখানা আছে বাংলাদেশে, প্রতিটা ফ্যাক্টরিতে যদি 3,000 টাকা করে যদি খালি খান 1 মাসে,
থাকতে 1 মাসে তো আপনি 300 কোটি টাকার মালিক, 1 মাসে মাত্র। তো মানুষ এই যে ডিজিটাল যে জিনিসগুলো জানে না, আর যারা ক্ষমতায় অথবা চাকরিতে ওই পজিশনে বসে আছে তারা যে কতভাবে খাচ্ছে এটা সীমার বাইরে। যেমন যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা টোটাল কিনছে 100 এমবিপিএস। 100 এমবিপিএস যদি টোটাল তারা ব্যান্ডউইথ কিনে, তাহলে তারা বিক্রি করবে 10 এমবিপিএস করে 10 জনের কাছে। 10 জন সমানভাবে টানলে, অর্থাৎ ব্যবহার করলে, ডাউনলোড করলে, আপলোড করলে তারা 10 গুণ 10 অর্থাৎ 100 এমবিপিএস পাবে। কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কি করে, তারা 100 এমবিপিএস এর কানেকশন নিয়ে তারা বিক্রি করে পারলে 500 মানুষের কাছে অথবা 1000 মানুষের কাছে। এখন 1000 মানুষের কাছে লিমিট ওপেন করে দেওয়া আছে যে আপনি 10 এমবিপিএস পর্যন্ত টানতে পারবেন। এখন 1000 মানুষ যখন সবাইকে 10 এমবিপিএস এর মনে করেন কানেকশন দিয়েছে, তাহলে লাগা কথা ছিল কত এমবিপিএস, কিন্তু আইএসপি কিনছে তো মাত্র 100 এমবিপিএস। এর মধ্যে আইএসপিতে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সে আবার প্রতিদিন 20-30টা মুভি ডাউনলোড করে, আর ওনার সাথে যে কটা জুনিয়র আছে সে কটা আবার ওই বিভিন্ন ডাউনলোডার দিয়ে, তারপরে টরেন্ট ফাইল দিয়ে মনে করেন যে 70-80 জিবি করে জনপ্রতি পর্ণ ভিডিও ডাউনলোড করে। তা যারা ইন্টারনেট সার্ভিস দিবে তারা তাদের অফিসে বসে ইন্টারনেটটাকে খেয়ে ফেলায় দিচ্ছে। আর আপনারা যখন কমপ্লেন করছেন, এই মিয়া টাকা দিচ্ছি ইন্টারনেট স্পিড স্লো কেন, স্যার শেয়ার কানেকশন তো ঠিক আছে স্যার দেখে দিচ্ছি বলে জাস্ট লোকাল গেটওয়েটা অফ অন করে দিল। অন্য যারা একটু কাজ করছিল তাদেরটা থেমে গেল। এবার আপনি তো পাগলে আছেন, আপনি সবার আগে ইউজ করছেন, সো আপনি তখন একটু স্পিড পাইলেন কিছুক্ষণের জন্য ঠিকঠাক। এইভাবে খালি মুখ চালানো দিয়ে 100 এমবিপিএস এর কানেকশন কিনে 1000 মানুষকে সার্ভিস দিয়ে ইন্টারনেট কোম্পানিগুলা খালি আপনাকে ব্রেন ওয়াশ দিচ্ছে, দিয়ে আপনার কাছ থেকে বছরের পর বছর 30টা বছর বাংলাদেশের মানুষকে চুষে খেয়ে ফেলতেছে। তারা কখনোই কোনো সরকারের কাছে, কোনো ম্যাজিস্ট্রেটের কাছে, কোনো আইনের কাছে, কারো কাছে এটা শো করতেছে না যে আমার ক্লায়েন্ট সংখ্যা 100, আমি টোটাল অমুকরে 5 এমবিপিএস, অমুকরে 20 এমবিপিএস, অমুকরে 10 এমবিপিএস এভাবে দিয়েছি, সো আমার স্যার কনজামশন এত। আমার গাড়ির সিট 35টা, স্যার আমি 300 মানুষের কাছে বিক্রি করছি। এটা তো হতে পারে না, কিন্তু ইন্টারনেটের ব্যবসায় সেটাই হচ্ছে গত 30 বছর ধরে। তা এগুলা কি আপনার আইনের লোকরা জানে না, ম্যাজিস্ট্রেটের লোকরা জানে না, মিনিস্ট্রি অফ আইসিটি জানে না? জানে। ওই আইএসপির কাছ থেকে প্রতি মাসে কিছু টাকা খায়, খেয়ে দেখে না দেখার ভান করে, কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির শিকার। তাহলে দেখেন, জ্বালানি বলেন, বিদ্যুৎ বলেন, স্বাস্থ্যসেবা বলেন, শিক্ষা বলেন, ইন্টারনেট বলেন, খালি মুখ দিয়ে ডায়লগ যে আমরা আপনার ডিজিটাল হয়ে যাচ্ছি, আমরা উন্নত বিশ্ব হয়ে যাচ্ছি, আমাদের বিশাল উন্নতি আসতেছে। বেসিক্যালি তারা সাধারণ মানুষকে, সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানকে, মানে পাবলিক যেগুলো সরকারি না, সবগুলোকে চুষে খেয়ে ফেলে দিচ্ছে। এরপরে লাস্ট আছে ওই বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত টাইপের ম্যাজিস্ট্রেট বাহিনী, যে রাষ্ট্রের প্রধান বিচারপতি 100 কোটি টাকা চুরি করার দায়ে অভিযুক্ত, অ্যাটর্নি জেনারেল অভিযুক্ত, সেখানে একজন ম্যাজিস্ট্রেট পীরের মতো এসে বলে যে আমি পীর সাহেব। এরপরে করো ভাইরাল একটা সুন্দর একটা টিম, এরপর সরকারের থেকে পারমিশন নিয়ে প্রাতিষ্ঠানিক যাত্রা, অর্ধশাসিত অথবা সরকারের মদতপুষ্ট বাহিনী, বিশাল ক্ষমতাবান, মনে করেন চকবাজারে যাবে, 5টা ব্যবসায়ীরে মামলা করে দেখাবে যে ইয়েস আমরা সরকার সাধারণ মানুষের জন্য এবং দেশে যত অসৎ ব্যবসায়ী আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কাজ করতেছে এবং থামানোর জন্য কাজ করতেছে অথবা বন্ধ করার জন্য কাজ করছে। বেসিক্যালি 2-3টা ওই আপনার কোম্পানিকে ধরবে, সেটাকে ভাইরাল করবে, আর বাদ বাকি মনে করেন 10,000 ব্যবসায়ী রকমের মাসে 5,000 করে দিবি, আপনার এসে কিন্তু আবার আমলা দেব, যে মাসে দিবি না তার পরের মাসে আমলা, তখন আবার কিন্তু 5 লাখ বেড়ে যাবে। এখন সব ব্যবসায়ী, চট্টগ্রাম বলেন, দিনাজপুর বলেন, ঢাকা বলেন, সব ব্যবসায়ী প্রতি মাসে ওই ফকিন্নির বাচ্চার মতো ওই ম্যাজিস্ট্রেট অথবা ওই ম্যাজিস্ট্রেটের প্রতিষ্ঠানের
লোকজন যে হাত পাতে, যেমন পুলিশে দেখবেন যে ব্যানালার কাছে যে হাত পাতে, হকারের কাছে হাত পাতে খরাতির বাচ্চার মতো, এরকম ম্যাজিস্ট্রেটদের যেসব এরকম ভ্রাম্যমান যত আদালত টাইপের যত যা আছে, ইনাদের প্রতিনিধিরা ব্যবসায়ীর কাছে যে হাত পাতে যে 5,000 টাকা দাও প্রতি মাসে, আপনি কিন্তু ব্যবসা খাইয়ে দিব। এরপর এনবিআর আছে, এরপর দুদক আছে, ইনারা সবাই এরকম ওনাদের লোকজন, পুলিশের যেমন লাইনম্যান থাকে ইনাদেরও লাইনম্যান আছে, ব্যবসায়ীর কাছে প্রতি মাসে চলে যায় এবং সেখান থেকে টাকা কালেকশন করে নিয়ে আসে। তাহলে এবার দেখেন আমরা কি চমৎকার একটা বাংলাদেশে আছি, ব্যবসা বান্ধব। এরপর খালি মিটিং আর মিছিল, সেখানে কি যে ব্যবসায়ীদের জন্য অনেক কিছু করা হচ্ছে, সেমিনার হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, প্যান্ট শার্ট টাই পরে আসতেছে, পারলে 2-1টা বক্তা আসতেছে বিদেশের থেকে, এই আর কি, এছাড়া তো আর কিছু না। আর কিছু কিছু আমার মনে হয় না। তাহলে এরপরে আবার একটা ব্যবসায়ী ব্যাংকের থেকে লোন নিবে, বোর গহনা আপনার বন্ধক রাখবে, এরপর বাপের কবর পর্যন্ত বেচে টাকা এনে ব্যবসায় খাটাবে। ব্যবসা কেমনে হয়? আমি এখন বর্ষাকালে 1 লাখ টাকার পাট কিনবো, শীতকালে বিক্রি করলে সেটা 2 লাখ টাকা হবে। সেই জন্য যে যত ঠান্ডা মাথার সহন ক্ষমতা সম্পন্ন সে তত বড় রিস্ক নেয় এবং আত্মবিশ্বাসী, এবং যার পলিসি ভালো। তো মনে করেন যে আমার পলিসি ভালো, মনে করেন আমার আত্মবিশ্বাস বেশি, মনে করেন আমার সব কিছুতেই আমার কোয়ালিটি বেটার, তা আমি ব্যাংকের লোন তারপরে বিভিন্ন জায়গা থেকে 1,000 কোটি টাকা ম্যানেজ করে বিশাল পরিমাণ পাট বর্ষাকালে গোডাউন করে ফেলছি, অথবা ক্ষেতের থেকে যখন চাল উঠবে গোডাউন করে ফেলছি, এরপর ক্ষেতের থেকে যখন আপনার ডাল উঠবে ডালটাকে আমি মজুত করে ফেলছি। আমি কি কারণে করছি? আমি আমার সব কিছু জীবনটাকে বন্ধক রেখে, জীবন, মন, অনুভূতি, ব্রেন সব কিছু বন্ধক রেখে আমি একটা রিস্ক নিচ্ছি যে সামনের বছর এই বর্ষাকালে এইগুলো রিজার্ভ করলাম, যদি নষ্ট না হয়, যদি ক্ষয়ক্ষতি না হয়, সামনের শীতকালে মাত্র 6 মাস পরে ইনশাল্লাহ আমার টাকাটা ডাবল হয়ে যাবে। মধ্যখানে সরকার এসে বললো যে এক গোডাউনে এত 1000 টন ডাল, তুই তো সিন্ডিকেট দরে। এবার সামনে পরে মিডিয়ারে দেখাই নিল 5 লাখ, তলে তলে নিল 50 লাখ। আমি টার্গেট করে আসি 1 কোটি টাকার মাল কিনেছি, ইনশাল্লাহ 6 মাস পরে 50 লাখ টাকা লাভ হবে, 1 কোটি শোধ করে দেবো আর 50 লাখ লাভ হবে। তা আমার লাভের টাকাই তো গুগু থেকে ফেলাই দিল। গুগুর নাম হচ্ছে ম্যাজিস্ট্রেট। আর ওই ম্যাজিস্ট্রেটের যখন সংবাদ নিলাম তখন শুনলাম যে সে যখন চাকরিতে জয়েন করছে তার বাবা ছিল মাস্টার, একটা টিনের ঘরে বাস করতো, এখন সেখানে 6 তলা বাড়ি হয়েছে। ম্যাজিস্ট্রেটের চাকরির বয়স 13 বছর, 6 তলা বাড়ি হয়েছে। ঢাকা শহরে নামে বেনামে ফ্ল্যাট আছে, আর বউয়ের গহনা বোধহয় 150-200 ভরি আছে। আর বাচ্চা তো ইংলিশ মিডিয়ামে পড়ে, কদিন পরে ইংল্যান্ডে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, বুঝতে পারছেন? তাহলে এরপরে আবার আপনি মিডিয়াকে ডেকে অথবা বিভিন্ন সেমিনার করে বলে দিচ্ছেন বাংলাদেশ ব্যবসার জন্য সফল একটা রাষ্ট্র এবং বাংলাদেশ ব্যবসা বান্ধব রাষ্ট্র, বিনিয়োগ বান্ধব রাষ্ট্র। পৃথিবীর কে কোথায় কার কত টাকা আছে নিয়ে এসে বাংলাদেশে আসো ব্যবসা করতে। ফাইজলামির তো একটা সীমা আছে, সাধারণ মানুষের পাশা মারার তো একটা সীমা আছে না? এরকম একটা থার্ড ক্লাস ব্যবস্থায় যেখানে প্রতিটা মানুষ চোর, প্রতিটা মানুষ রাষ্ট্রদ্রোহী, যে রাষ্ট্রদ্রোহী তারই তো রাজাকার বলে। প্রতিটা মানুষ নিজের স্বার্থে চলে, প্রতিটা মানুষ নেমো খারাম। সবচেয়ে বড় নেমো খারাম হচ্ছে সরকারি অফিসারগুলা, প্রতিটা জায়গায় একদম সরকারি স্কুলের প্রাইমারি স্কুলে একটা পিওনো পর্যন্ত নেমো খারাপ। তো এই রাষ্ট্রে ব্যবসা করতে পারবো আপনি আমি দেনাগ্রস্ত হব না? আপনার আমার নামে মামলা থাকবে না? একদিনে একটা মন্ত্রী অথবা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা 228 কোটি টাকা কামাই করতে পারে একদিনে। আর সেখানে আমার কাছে কেউ যদি কথা 5,000 টাকা পায়, পাশে একটা থানায় যাবে, বলবে জিডি করো,
এরপরে বলবে যে একটা প্রতারণা মামলা করো, এরপর আমার নামে লাগবে প্রতারক 420, তারপরে আরো কি কি সুন্দর সুন্দর শব্দ। কি চমৎকার একটা জায়গা যেখানে আপনি আপনার বউ বাচ্চাকে সৎ ইনকামে পালন করতে ব্যর্থ, পারতেছেন না, যার কারণে চুরি করতেছেন, হারাম কামাই করতেছেন। একটা ডিজিএফআই এর, তারপরে একজন র্যাবের, তারপরে একজন মেজর, একজন জেনারেল, একজন ব্রিগেডিয়ার, একজন ভূমি অফিসার, সিনিয়র অফিসার, গেজেটেড ফার্স্ট ক্লাস অফিসার, যে কোনো অধিদপ্তরের সরকারি, যে দেখেন তো তার পরিবারের খরচ কত আর বেতন পায় কয় টাকা, আর তার বউয়ের এরকম ফুটানি, তারপরে বউয়ের বাপের বাড়ির ফুটানি, সব চলে কেমনে? সরকার তো খালি কয়টা ওই যেসব জায়গায় ঘরে ঘরে যখন আপনার কেসে মদ খাওয়া শুরু হয় আর সেমডি লাগানো শুরু হয়, ওইগুলোরে অ্যারেস্ট করে দেখায় যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতেছি, দেশের থেকে মাদক নির্মূল করতেছি, দেশের থেকে অসভ্যতাকে নির্মূল করছে। আরে ভাই, আপনি তো অ্যাটাক করলে সবাই আগে যাবেন গুলশান সোসাইটিতে, গুলশান ক্লাবে, লেডিস ক্লাবে, উত্তরা ক্লাবে, তারপর বাংলাদেশের ক্লাবগুলোর জন্ম কোথা থেকে? ক্যাডেট অথবা আর্মিদের কাছ থেকে। যতগুলো আর্মি ক্যাডেট ম্যাডেট আছে সব কটা আগে বন্ধ করবেন, তারপরে যাবেন ওই খয়রাতি ময়রাতি ধরতে। মেইন 1000 কোটি টাকা ওড়েতে এইসব জায়গায় সব বড় লোকের কার কার ওখানে ঢোকে বেরোয়, তাদের নাম মোবাইল নাম্বারে এন্ট্রি থাকে না। এক রাতে 20 লাখ জুয়া খেলে হারিয়ে, তারপরে বলেছি মাত্র 20 লাখ হেরিয়ে গিয়েছি, একটা স্ট্যাটাস। তো 20 লাখ যে হারছে ওর এখনো চোখ দিয়ে পানি পড়ে না, তোর আছে কয়শো কোটি, ধরলে তো ওরে ধরবেন। আপনি ঘরে ঘরে কেডা কোন ফ্ল্যাটের দোতলায় একটা রুম বানায় কটা মদ বেচে আর 3টা সেমডি পাওয়া গেছে। আরে ভাই, সেমডি যদি খুঁজতে পার্লামেন্টের মধ্যে যান, সেমডি যদি খুঁজতে আপনি সচিবালয়ের মধ্যে যান, সেমডি যদি খুঁজতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যান, ডিসি সাহেবের রুমের পিছনের রুমে যান, হসপিটালের রুমের পিছনের পিছনে যান, তারপরে উজুটা কোন জায়গায় সিঁড়ির মধ্যে যে লাগায় সেই জায়গায় যান সেমডি খুঁজতে গেলে। আগে গোড়াটা ঠিক করেন, পরেরটা পরে। আপনারা গোড়া ঠিক করবেন না, আপনার খালি বাইরের ওই আগান বাগান একটু বাতাস করবেন আর ওই জায়গাতে কিছু কামাই করে চলবেন। বড় জায়গায় তো হাত দিতে গেলে চাকরি থাকবে না। আবার কি হয়েছে, শাপলা ফুলটুল লাগায় একদম ক্যামেরার সামনে মেজর অমুক, লেফটেন্যান্ট কর্নেল অমুক, র্যাবের ডিজি, সে ভাষণ দিচ্ছে। আরে ভাই, র্যাবের ডিজি হয়েছেন কি বাতাসে? বাতাসে হয়েছেন? বাংলাদেশে কোন জায়গায় মাগি লাগায়, কোন শালায় লাগায় জানেন না? যায় সোনাটা কেটে নিয়ে তারপরে চলে আসেন, আইসে মিডিয়াতে দেন যে মাদার চৌধ এটা ছিল মন্ত্রী, বঙ্গবন্ধুর আদর্শ বিক্রি করেছে, জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করেছে, ধর্মের আদর্শ বিক্রি করেছে, এরশাদের আদর্শ বিক্রি করছে। এই শালা বাস্তবে 1000 সেমডিরে লাগায় বেড়ায়, এই জন্য সোনা ডাকাইটি আনে এই যে ভিডিওতে আপনারা দেখা দিলাম। তখন বুঝবো আপনি ডিজি, তখন বুঝবো আপনি হ্যাডাম। আপনি তো সেটা করবেন না, আপনি তো সেই লেভেলের হবেন না। তা আপনার সম্মানটা করবো কেমনে? মধ্যিখানে যদি কথার কথা আমার বউতে কয়, তোমার সংসারে এসে আমার জীবনটাই শেষ, এই জীবনে কি পেলাম, এর থেকে বাপের কথায় পছন্দের ছেলে বিয়ে করলে আমার জীবনটা আজকে অনেক সুখের হইতো। পারবেন খালি তখন আমার বউরে যে কইতে, ভাবি আপনার জামাইয়ের নামে মামলা করে দেন, প্রতারণা মামলা, 420 মামলা, যে আপনাকে মিথ্যা প্রেমের আশা দিয়ে আপনারে বাগায় বিয়ে করছে। এইটা খালি কইতে পারবেন, আর কিছু কইতে পারবেন না। মিথ্যা সুখের আর প্রেমের আশা দিয়ে করছে। আরে মিয়া, সেটাও তো পারেন না। সেটাও যদি পারতেন তাহলে তো নিজেই যে নিজের শাশুড়িকে যে মামলা করে দিতেন, শাশুড়ি যে কইতেন যে বিয়ের আগে যে কইছিলেন আমার মেয়ের অনেক দুঃখ কষ্ট ব্যথা সহ্য করতে পারে, ইনশাল্লাহ বাবা তোমার সংসারে মানায় নিতে পারবে। এর এখন আপনি এক ধাক্কা দিলে 15 দিন খালি মাজায় ব্যথা থাকে। মামলা করলে কি বোন নামে করবেন না শাশুড়ির নামে? যান শাশুড়ির নামে যে মামলা করেন, দেব কত বড় ডিজি হয়েছেন, হ্যাডাম হয়েছেন আর কি হয়েছেন একটু দেখি। আপনার সাথে প্রতারণা হয়েছে না, শাশুড়ি কইছিলেন না অনেক ব্যথা সহ্য করতে পারে, তো একদিন হাজিরা দিয়ে তো 15 দিন মাজায় ব্যথা, চোখের ডাক্তার দেখাইতে, গাড়ির ডাক্তার দেখাইতে, মাইগ্রেনের ডাক্তার দেখাইতে।
তা নিজের ঘরের মধ্যেই তো আপনি নিজে প্রতারিত। কিন্তু কি সুন্দর থানায় যে খালি একটা জিডি করেই এমনি লিখে দিয়ে যাওয়া যায়, অমুকে প্রতারক, অমুকে চিটার, সাথে একটা সাংবাদিক আইনে সাথে সাথে কেস একটু ভিডিও করে ভাইরাল করে দাও, জাতি চিনুক উনি প্রতারক, উনি আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে আমাকে দেয় না। বালের আলাপ সব। এমনি ব্যবসা করার সুযোগ দিচ্ছেন, সংসার করার সুযোগ দিচ্ছেন, বাচ্চা মানুষ হওয়ার সুযোগ দিচ্ছেন। বাচ্চা পড়ে ক্লাস 1-এ, তার লাইব্রেরি ফি নেন প্রতি মাসে, এরপর কারেন্ট যায় দিনে 14 বার। ওই স্কুলে কোনো এসিও নাই, কোনো জেনারেটরও নাই, বছরে কোনো দিন একটা জেনারেটর চলছে কিনা সেটা জানে না। লাইব্রেরি কি জিনিস আমার বাচ্চা জানে না। প্রতি মাসে বাচ্চারে স্কুলে দিয়ে আসতেছি ফি, না হলে আবার পরীক্ষায় অ্যাটেন্ড করতে দিবে না, অ্যাডমিট কার্ড দিবে না। বাচ্চার মা সুন্দর করে বলে যে তুমি এখনো টাকা দিচ্ছ না স্কুলের, বাচ্চাকে তো অ্যাডমিট কার্ডই দিবে না। এটা কি স্কুল? এটা তো জাউরাখানা। কতগুলো চোর বাটপার শিক্ষক নামে, এখন তারা তো ডাইরেক্ট বলতে পারে না যে আমরা খানকির ছেলে, তারা বলে যে আমরা শিক্ষক। শিক্ষক নামে ব্যবসা করতেছে, যেমন ধর্মের নামে ব্যবসা করতেছে এক একজন। 2 ইঞ্চি হুজুর, 10 ইঞ্চি হুজুর, এখন ওটা কি বডির সাইজ না সোনার সাইজ আল্লাহ মাবুদ জানে। কারণ যে হুজুর, তার তো একটা হুজুর আইটে যাওয়ার আগে বেটি মানুষের এলাকা ফাঁকা হয়ে যাবে। একটা হুজুরের নমনীয়তা, আদব কায়দা, কারণ সে আল্লাহ সাধনা করতেছে, এই দুনিয়ায় তার কোনো কিছু নেই। আর আমাদের দেশে হুজুর মানে ভাইরাল, অমুকে 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, অমুকে 2,000 টাকা দিয়েছে, এখন দিতে পারছে না, পরের বার অথবা বিকাশে পাঠাই দিবে, আল্লাহ তাকে তুমি জান্নাত দান করো। আল্লাহ জান্নাতে কি সুদে? জান্নাতে তো মাগনা জিনিস। কপাল বলো যে আল্লাহ আপনার মতো হুজুরে সুদে না, হুজুর হন। আর আপনার ভিডিওর ভাইরাল হয় কি, সাথে 4-5টা সেমডি দিয়ে হাসতে হাসতে পেটে ব্যথা, নারীদের নিয়ে হুজুর যা বলেছেন হাসতে হাসতে পেটে ব্যথা, চোদানো ভিডিও বানান, আর ওই যান কি আছে ভাইরাল হুজুর। তা নিচে নামতে অমানুষ, জানোয়ার, শুয়োরের বাচ্চা হইতে আর কোথায় বাকি রাখছেন? আমরা এই বাঙালি জাতি, আমরা কোথায় বাকি রাখছি বলেন? বলেন তো কোথায় বাকি রাখছি? বাকি রাখেন না কোথাও। আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যবসা, সমাজ, সভ্যতা, ধর্মের পরিবেশ। আর এইখানে আপনি ব্যবসা করবেন নীতি দিয়ে, আদর্শ দিয়ে, নিজের মতো করে, সৎ থেকে। আরে আপনি এত সৎ জীবনযাপন করতেছেন, আপনি মরে গেলে তো মিরপুর গোরস্থানে আপনার কবর দেওয়া হবে। ওই দিন রাতে কি হয়েছে, শিয়াল কুত্তায় খেয়ে গেছে বলে আপনার আড্ডি কাটা বিক্রি করে, পরের দিন দেখবেন যে কোনো একটা ডেন্টাল কলেজে আপনার আড্ডি 260টা আড্ডি না কয়টা আড্ডি সব ভালো 2 লাখ 10 লাখ টাকা দামে বেচা হয়ে গেছে। আপনার এই পবিত্র জীবনের লাভটা কি হইল? যে জায়গায় কবরে যেও আপনার আড্ডি থাকলো না। আর এসে আমাদের সেই বাংলাদেশ। এইখানে ব্যবসা করতে গেলে এতগুলো পচা কথা বলার উদ্দেশ্য এইটা যে আপনাকে খারাপ হতে বলতেছি, রাতারাতি কামাই করতে বলছি তা না। সাধারণ সকল মানুষকে শিখাই দিচ্ছি ইন্টেলেকচুয়ালিটি কি জিনিস, কেউ যেন অপরাধ করে পার না পায়। নাম্বার টু হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি যখন ওই ফার্ম গেটের রাস্তার পরে দাঁড়ায় থাকবেন অথবা গাজীপুর রাস্তায় দাঁড়ায় থাকবেন ওই ধুলোবালির মধ্যে, তখন আপনাকে বিশুদ্ধ ফিল্টার পানি খেয়ে বাঁচতে পারবেন না। ওইখানে যে পানি আছে ওই পানি খেয়ে হজম করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। লেখাপড়া শিখে তারপরে আপনার ওই সুন্দর সুন্দর কোর্স করে, তারপর মোটিভেশনাল ভিডিও, সুন্দর করে থ্রাফটিং বিজনেস, এ বোদার আলাপ করে ব্যবসা হবে না। ব্যবসার মতো করে গালিগালাজ একটা বাকি রাখতেছি না, কারণ চুল পাকায় ফেলছি, চেহারা কুত্তার মতো বানায় ফেলছি পরিশ্রম করতে করতে। এরপরে 3 বেলায় ভাত পাই না, সকালে বউ শুনি যে চলে যাবে, দুপুরে শুনি চলে যাবে, এরপর বাড়ি মালিক শুনি বাসাতে বের করে দিবে,
তালের পরে তাল প্রতিদিন। কারণ যা ইনকাম হয় তা দিয়ে কোনো খায়স তো দূরের কথা, একটু ব্যাংকে যাবে একটু বডি ম্যাসেজ করতে, ও বোধহয় আরো 4 বার আমার এই বাংলাদেশে জন্মগ্রহণ করা লাগবে, তারপরে যদি কটা টাকা হয়, তারপরে যদি একটু থাইল্যান্ডে যাইতে পারি। জীবনে কত শখ ছিল, মন্ত্রী মিনিস্টাররা কত সুন্দর যায়, তারপরে উকিলরা যায়, ডাক্তাররা যায়, একটু বড় বড় অফিসে ভালো বেতন পাইলেই যে একটু বডি ম্যাসেজ করে টেরে 80 লাখ টাকা বেতন পাইলে। আর আমিও অবশ্য 4 গুণ অন্তত চাকরি জীবনে বেতন পাইছি, কিন্তু কোনোদিন যাওয়ার মানসিকতা হয় নাই। তো এখন চিন্তা করছি না, আল্লাহ দিলে আগামী 2য় অথবা 3য় জন্মে ইনশাল্লাহ থাইল্যান্ড পাতায় যাব। আর এখন তো আজকে 43 বছর 44 বছর বয়স চলতেছে, জেনুইন এখনো পাসপোর্টই হয় নাই। ইন্ডিয়া তো যাই না, তা থাইল্যান্ড তো কত দূরে। তাহলে মনের দুঃখের কথায় এইসব ফান বলতেছি, বাট কথা হচ্ছে যে এত নীতি আদর্শ দিয়ে জীবন চলবে না, অন্তত বাংলাদেশের মতো এরকম থার্ড ক্লাস একটা পরিবেশে। এখানে ব্যবসায়ী হতে পারবেন না। ব্যবসায়ী হতে গেলে আপনাকে সবার আগে যত চোর আছে, বাটপার আছে, উকিল আছে, থানা পুলিশ বলেন, সব কিছু বাইজে বুঝে খেয়ে তারপরে আপনার ব্যবসায়ী হতে পারবেন। সবার সাথে সম্পর্ক হবে, সবাইরে বাগা দিবেন, তারপরে আপনি ব্যবসায়ী হতে পারবেন। তার আগে ব্যবসায়ী হওয়ার সুযোগ নেই। কারণ আপনার ভাই যদি একটা থানার ওসি হয়, আপনার ভাইয়ের গায়ের চেহারার দিকে তাকায় দেখেন যে সে কত মানুষের, কত সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেই সম্পদের মালিক হয়েছে, আর আপনার ভাবির কত বড়ি গহনা আছে, আর সব কিছুর বাইরে আবার আপনার ভাইয়ের একটা বাগান বাড়ি আছে, যেখানে মাঝে মধ্যে ওই থানায় বিভিন্ন রকমের কাহিনী টাহিনী আসে না, ধরা খাইছে, মুক্ত কট খাইছে, সেই সব মালের ফোন নাম্বার রেখে দিয়ে ওইটারে আবার ব্যক্তিগতভাবে একটু থানায় টানায় ডাইকে ব্যক্তিগত আপনার ডুপ্লেক্স সাইডে একটু এক রাতে একটু এনজয় করলে একটু বকশিস দিয়ে দিল। তো এরকম আইনজীবী বলেন, আইনের মানুষ বলেন, অথবা সরকারি বুড়ো বুড়ো কর্মকর্তা অথবা রাজনীতিকদের অভাব নাই। এই যে পরিবেশ, এই পরিবেশটাকে অ্যাডাপ্ট করে এর মধ্যে সবাইকে সবার ভাগা দিয়ে নিজে ঘরে 2টা টাকা নিয়ে যাইতে জানটা বের হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আপনি সেটা পারবেন, তারপরেই বাংলাদেশের মতো রাষ্ট্রে আপনার ব্যবসা নেওয়া উচিত, তাছাড়া আপনার ব্যবসা নেওয়ার দরকার নেই। একদম কাটটির কথা। পছন্দ হইলে ভালো, পছন্দ না হলে কিছু করার নেই। কারণ আজকে আপনি মুদি দোকানদার অথবা হকার, আপনার উপর ঝামেলা কম। যখনই আপনি প্রতি বছর অন্তত 3-5 কোটি টাকার ট্রানজ্যাকশন শুরু করে দিবেন, তখনই আপনার সুশে খাওয়া মানুষের অভাব নেই। আর সবার শেষে তো আপনার বউ তো আছেই। দেখবেন শ্বশুরবাড়ির খরচ আর আপনার বউয়ের নিউ মার্কেটে যাওয়ার আর ড্রেস বানানোর খরচ কত বাড়ে। একটা লাথি মেরে জীবনতে বের করতে পারবেন না, সব জায়গায় আপনি আটকা। ওই যে অল্প একটু আই লাভ ইউ বলছিলেন, ওটার ডাক্তারতেই মনে করেন যে শেষ, বাচ্চা কাচ্চা পয়দা হয়ে গেছে না, শেষ, লাইফই শেষ। তাহলে এইটা হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ব্যবসার। আমি সবিনে অনুরোধ করব, যে সরকার প্রধানই থাকেন না, কারণ আমি কোনো রাজনীতি করি না, আমরা ব্যবসায়ী, আমরা রাজনীতি করি না, আমরা হচ্ছে বিশ্বমানের বেহায়া। যখন ব্যবসা করে 20-25 কোটি টাকা দেনা হয়ে যাব, তখন 2-4 জন ইনভেস্টর ম্যানেজ করে 10-15 কোটি টাকা খরচ করে এলাকার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, অথবা পার্লামেন্ট মেম্বার বলেন, তখন যে, কারণ তখন তো আর আমার 20-25 কোটি টাকার দেনা হয়ে গেছি, কবরে যে শুনলে কবরে তার লাশ শুদ্ধ উঠে নিয়ে আসবে, আমার তো বাড়ায় যাওয়ার রাস্তা নেই, আবার রক্তের মধ্যে তো ব্যবসা। তাহলে ওই সময় ব্যবসা কিভাবে আবার আমি ঘুরে দাঁড়াবো? তখন তো কেউ আমার লোনও দিচ্ছে না, তখন একটাই মাত্র আমার উপায় হবে, সেটা রাজনীতিতে নামা। ভোট পাবো, রাজনীতি করব, চেয়ারম্যান মেম্বার যাওয়াবো, হওয়ার পরে আস্তে 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 ওই নিজেকে দেউলিয়া দেখাবো, তারপরে সামান্য কিছু দেব, আপনাদের মতো সাধারণ মানুষ আমাকে ভোট দেবে, এরপর আপনাদের গলাপরে পাড়া দিয়ে ধরে আমি শত শত কোটি টাকা কামাই করব, এরপর ইনশাল্লাহ জীবনটা পার। আর তখন খালি কিন্তু ধর্ম, নীতি এবং আদর্শের কথা বলবো, কাউকে বকা দিব না, কাউকে খারাপ কিছু বলবো না, কিচ্ছু করবো না। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো কাজ করেন, হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবো, কারণ ওই কথাটা বেচাই হবে তখন আমার মেইন ব্যবসা। ঠিক আছে?
তাহলে আশা করি এরকম চুতিয়া পরিবেশে ব্যবসা করতে গেলে আপনাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু ফাক অফ এভরিথিং। আপনাকে একটা জাউরার বাচ্চা না হলে এই বাংলার মাটিতে আপনি ব্যবসা করতে পারবেন না। এবার আপনার ডিসিশন, আপনি কেমনে ব্যবসা করবেন। আমি এমন না। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সবাইকে মঙ্গল করুক। আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ট্রেড লাইসেন্স করবেন। আপনি যদি চায়নাতে ব্যবসা করতে চান ট্রেড লাইসেন্স করবেন, আমরা আপনাকে সর্বসহায়তা করব। এরপর একটু দাড়ি টুপি, এরপর একটু ইসলামীভাবে সুন্দর আদব কায়দা নিয়ে বসা, এবার শালীন ভাষা, এরপর আপনি আমার কাছে ট্রেড লাইসেন্স বানাবেন, ট্যাক্সের ফাইল দেবেন। আপনি ব্যবসা করতে না পারেন প্রতি বছরে আপনার 5 কন্ডম ছাড়া মারার ব্যবস্থা আমি করে দিব। এই যে আপনার সমাজে মিষ্টি কথা বলা, আপনার টিকটকার বলেন, ব্যবসায়ী বলেন, এই ক্যাটাগরির মানুষ আমি না। যার কারণে আমার মুখের ভাষা ওরকম সুন্দর না। আমি যা বলি একদম সলিড কাট ক্লিয়ার বলি। যার ভালো লাগবে এবং এখান থেকে কিছু শিখতে পারবেন, তার লাইফ তৈরি হয়ে যাবে। আর যদি শিখতে না পারেন আর চিন্তা করেন যে লোকটা খালি বকাঝকা দেয়, গালিগালাজ করে, এই লোকটার ভিডিও শুনতে তো বিরক্তিকর লাগে, লোকটা বোধহয় খুব বাজে, খুব খারাপ, তাহলে আপনি আপনার এরকম আদর্শ ধর্ম পকেটের মধ্যে ভরে নিয়ে ঘুমায় পড়েন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে নতুন প্রজন্মকে আমি শুধু একটা কথাই বলবো যে মনে করো 5 হাত নিচে মাটির পানির 5 হাত নিচে মাটি, অর্থাৎ তোমার যে ধানের জমি অথবা ফসলের জমি অথবা বাগান, তার উপরে মনে করো 2 হাত পানি আছে। তুমি এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোয়ালিটির মরিয়াম খেজুর গাছ যদি লাগাও, ওই খেজুর গাছ কি বাঁচবে? বাঁচা সম্ভব না, গাছটা মরে যাবে। সবচেয়ে মিষ্টি আমের চারাটা যদি লাগাও, চারাটা পচে মরে যাবে। তো বাংলাদেশের ব্যবসায়িক প্রেক্ষাপট এভাবে নষ্ট হয়ে আছে, ব্যবসায়ী হয়ে দাঁড়াইতে পারবে না। তুমি যত সৎ হও, যত পবিত্র হও, যত কোয়ালিফাইড হও, দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাহলে তোমরা যখন আন্দোলনও যদি করো, কখনো কোনো নেতার পিছনে আন্দোলন করবা না, রাষ্ট্রের জন্য আন্দোলন করবা। এবং যে যেখানে দেশটাকে চুষে খেয়ে বেরোয় যাচ্ছে, এবং তুমি আমি যত সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ, সাধারণ গার্ডিয়ান, অর্থাৎ সাধারণ নাগরিক, আমাদের উপর যে বুলডোজারটা চালানো হচ্ছে সেইটা থামানোর জন্য সবার আগে যুদ্ধ করতে হবে, তারপরে যে ব্যবসায় নামতে হবে। রক্ত ঝরলে ঝরবে, সমস্যা নেই, আল্লাহ ভরসা।